হ্যালো ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এর সমতুল্য ভেক্টর নিয়ে কথা বলবো। অনেক শিক্ষার্থী এই সমতুল্য ভেক্টরকে সমাধান করে দেওয়ার জন্য বলছে, কারণ অত্যন্ত কঠিন তাদের কাছে মনে হয়। আজকে ক্লাসের পর তাদের কাছে আর কঠিন লাগবে না। তো চলো সমতুল্য ভেক্টর আমরা সলভ করি। 4 নম্বর, এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় এসি ও বিডি হলে এবি ও এসি ভেক্টরদ্বয়কে এডি ও বিডি ভেক্টরদ্বয়ের মাধ্যমে প্রকাশ করো এবং দেখাও যে এসি প্লাস বিডি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর এবং এসি মাইনাস বিডি ভেক্টর সমান টু এবি ভেক্টর। প্রথমে আমি তোমাদের সুবিধার্থে একটা চিত্র অঙ্কন করে নিলাম। এ বি সিডি একটি সামুদ্রিক, এসি ও বিডি এর কর্ণদ্বয়, এবি ও এসি ভেক্টর দ্বয়কে বলছে এডি ও বিডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করো, মানে প্রকাশ করতে হবে এবং দেখাতে হবে। যা আছে আমি তাই লিখলাম। প্রমাণ দেখো, এ বিডি একটা ত্রিভুজ, ত্রিভুজের সেম ডিরেকশন এ বি এর থেকে বি এর দিকে ডিরেকশন এবং বি থেকে ডি এর দিকে ডিরেকশন, তাহলে এ বি প্লাস বিডি ইকুয়াল এডি। এটা হলো ত্রিভুজ বিধি। সেম ডিরেকশন দ্বয়ের যোগফল মানে এ বি যোগ বিডি ইকুয়াল ইনভার্স ডিরেকশন ইকুয়াল এডি। এটা হলো ত্রিভুজ বিধি। তো এ বি সমান কি লেখা যায়? এডি আর প্লাস বিডি দুবিভক্তি আমরা যদি বিডি বিয়োগ করি তাহলে কি হবে? এডি মাইনাস বিডি ভেক্টর। ধরলাম 1 নং। এখন আমরা কি লিখব? আবার আমরা একটু ত্রিভুজ অঙ্কন করে আবার প্রমাণের স্বার্থে একটা সামুদ্রিক এঁকে নিই। আমরা যেহেতু পেজটা উল্টাইছি, আমরা একটা সামুদ্রিক এঁকে নিচ্ছি আবার। তাহলে এ বি সি ডি একটা সামুদ্রিক, কর্ণদ্বয় যোগ করি, এসি কর্ণ যোগ করে ফেলি, বিডি কর্ণ যোগ করি। তো আমরা সামুদ্রিকটা কিন্তু একটু আগে আমি এঁকেছিলাম, লক্ষ্য করো। আবার যদি আমরা এ সি ডি ত্রিভুজ নেই, এ সি ডি ত্রিভুজে সেম ডিরেকশন আমরা কি লিখতে পারি? যে এডি প্লাস ডিসি ইকুয়াল এসি, তাই না? তাহলে এসি ইকুয়াল কি লেখা যাবে? এসি ইকুয়াল লেখা যাবে এডি প্লাস ডিসি, ত্রিভুজ বিধি। ওকে, এখন দেখো এডি ভেক্টর প্লাস এই ডিসি কিন্তু এ বি এর সমান্তরাল, তাহলে লিখতে পারো এ বি। কারণ কি? ডিসি ভেক্টর এ বি ভেক্টরের সমান্তরাল। ওকে, তো এডি প্লাস এবি ভেক্টরের মান কিন্তু একটা আমরা বের করছি। কি বের করছি? এবি ভেক্টর মান বের করছি যে এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। তো এডি কত? 2AD মাইনাস বিডি ভেক্টর। এখন এটা আমরা 2 নং ধরতে পারি, এসি ভেক্টর তো বা উভয়
পক্ষে যদি আমরা বিডি ভেক্টর যোগ করে দেই, বিডি ভেক্টর, তাহলে কি লেখা যাবে? উভয় পক্ষে বিডি ভেক্টর যোগ করে, উভয় পক্ষে বিডি ভেক্টর যোগ করে। ওকে, তো 2AD ভেক্টর আর প্লাসের বিডি ভেক্টর মাইনাসের বিডি ভেক্টর কাটা, 2AD ভেক্টর, এটা হবে এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর। এটা হলো 3 নং সমীকরণ। আবার আমরা যদি এই প্রমাণের স্বার্থে এখানে কিন্তু এসি মাইনাস বিডি ভেক্টর আছে, আমরা বিয়োগ করে ফেলি এসি মাইনাস বিডি ভেক্টর। তো এসি ভেক্টরের মান কত পাচ্ছি আমরা? এসি ভেক্টরের মান কিন্তু এটা 2AD মাইনাস বিডি ভেক্টর আর মাইনাস বিডি, তাহলে কি দাঁড়াচ্ছে? 2AD ভেক্টর, বিডি আর বিডি হলো 2BD ভেক্টর, যোগ করলাম। 2 যদি কমন নেই কি হবে? এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। এটা হলো আমরা এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টরের মানটা পেলাম। এটা হলো 4 নং। তো এখন আমরা কি পাই? 1, 2, 3 ও 4 হতে পাই। কি পাই? আমরা যে প্রমাণ করছি এগুলো কি পাইছি? প্রথমে এ বি ভেক্টর সমান এডি মাইনাস বিডি ভেক্টর পাইছি, তারপরে এসি ভেক্টর পাইছি সমান 2AD ভেক্টর মাইনাস বিডি ভেক্টর, আর কি পাইছি? এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল 2BC ভেক্টর পাইছি, এবং এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর সমান পাইছি কত? 2AB ভেক্টর। শুট, আমরা সব কয়টাই দেখালাম। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো এটা। হ্যাঁ, ডিয়ার স্টুডেন্ট, আমরা 5-এর ক সলভ করব। বলছে দেখাও যে ক নম্বর এত। তো আমরা লেফট সাইড যদি লিখি মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তোমরা দেখো -1টা কিন্তু সংখ্যা গুণিতক, তাহলে -1 একটা ব্র্যাকেট ইউজ করি, স্কেলার কিন্তু এটা, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সংখ্যা গণিতকের নিয়ম অনুযায়ী, নিয়মানুসারে, এটা সংখ্যা গণিতকের নিয়ম অনুসারে। এখন কি লেখা যায়? -1 ইন্টু এ ভেক্টর প্লাস -1 ইন্টু বি ভেক্টর, এটা হলো বন্টন সূত্র, ডিস্ট্রিবিউশন ল, বন্টন সূত্র। এখন আমরা যদি এটাকে গুণ করি মাইনাসের এ ভেক্টর প্লাস মাইনাসে বি ভেক্টর রাইট সাইড, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 5-এর খ কি বলছে? এ প্লাস বি ইকুয়াল সি হলে, সবগুলো কিন্তু ভেক্টর হলে এ ভেক্টর ইকুয়াল সি মাইনাস বি ভেক্টর আমাদের দেখাতে হবে। দেওয়া আছে কি? দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল সি ভেক্টর। তা আমরা উভয় পক্ষে কি যোগ করব? উভয় পক্ষে বি ভেক্টর বিয়োগ করব। উভয় পক্ষে বি ভেক্টর
উভয় পক্ষে বি ভেক্টর যোগ করে, তো কি দাঁড়াচ্ছে এ প্লাস এখানে দেখো বি ভেক্টর, আর এখানে আছে আমরা যদি এটাকে বি ভেক্টর প্লাস দিয়ে দিই ইকুয়াল সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। দেখো এই প্লাসের বি ভেক্টর আর মাইনাসের বি ভেক্টর, এটা কি হবে শূন্য ভেক্টর। নিয়মটা কি শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর, শূন্য ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী। এখন এ ভেক্টর আর শূন্য ভেক্টর যোগ করলে এ ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 6 ক দেখাও যে এ ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর। আমরা লেফট সাইড লিখবো এ ভেক্টর প্লাস এ ভেক্টর। দেখো এখানে কিন্তু সাংখ্যিক 1 আছে, 1 ভেক্টর, এখানে কিন্তু 1 আছে। সংখ্যা গুণিতকের নিয়ম অনুযায়ী, সংখ্যা গুণিতকের নিয়ম অনুযায়ী, ওকে, যদি এ কমন নেই 1 প্লাস 1 এ ভেক্টর, তাহলে একে করলে 2 এ ভেক্টর রাইট সাইড। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা 6 যদি খ নম্বরটা দেখি, বলছে কি m মাইনাস n ইন্টু এ ভেক্টর ইকুয়াল m a ভেক্টর মাইনাস n a ভেক্টর। তো লেফট সাইড m মাইনাস n a ভেক্টর, ওকে, তো m দেখো মাইনাস n আছে না, প্লাস মাইনাস n লেখা যায় এ ভেক্টর। এখন m a প্লাস মাইনাসের n a ভেক্টর, এটা কি হবে, এটা হবে সংখ্যা গুণিতকের নিয়ম অনুযায়ী, সংখ্যা গণিতকের নিয়মানুযায়ী। লক্ষ্য করো এম এ, এখানে দেখো এখানে কি হবে, এটা কিন্তু লেখা যাবে প্লাস এটার সাথে এটা গুণ এন এ, কারণ কি মাইনাস এন ইন্টু এ ভেক্টর ইকুয়াল মাইনাস এন এ ভেক্টর। এখন এটা আমরা একটু মাইনাস দিয়ে দিই, তাহলে এম এ ভেক্টর প্লাস মাইনাস মাইনাসের এন এ ভেক্টর রাইট সাইড। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ডিয়ার স্টুডেন্ট, আমরা 6 এর গ দেখতে পাচ্ছি, দেখাও যে বলছে m ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল m a ভেক্টর মাইনাস m b ভেক্টর। লেফট সাইড m a ভেক্টর মাইনাস b ভেক্টর। আমরা এখানে দেখো a মাইনাস থাকলে আমরা প্লাস ব্র্যাকেটের ভিতর মাইনাস লিখতে পারি সংখ্যা গণিতকের নিয়ম অনুসারে। তাহলে
এখন যদি আমরা সংখ্যাগুলোতে নিয়ম অনুসারে কি লিখি, এম এর সাথে এ গুণ প্লাস এম এর সাথে বি ভেক্টর গুণ। কারণ কি, সংখ্যা গণিতকে বন্টন সূত্র। এখন এম এ এখানে দেখো আমরা যে এখানে প্লাস এম ইন্টু মাইনাস বি ভেক্টর, তো প্লাস মাইনাস মাইনাস এম বি ভেক্টর। কারণ কি, এম মাইনাস বি ভেক্টর ইকুয়াল মাইনাস এম বি ভেক্টর। আশা করি তোমরা এই 6 গ বুঝতে পারছো। এখন আমরা অধ্যায় 12 এর 7 নম্বর সলভ করব। তো 7 নম্বর কি বলছে একটু পড়ে নেই। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। এখন দেখো আমরা একটু চিত্রটা এঁকে নিলাম। আমি এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। তাহলে আমরা ধরি এ বি সি এবিসি ত্রিভুজের ই এবি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু এবং ইএফ সমান্তরাল বিসি। প্রমাণ করতে হবে যে এফ এসি এর মধ্য বিন্দু, এফ এসি এর মধ্যবিন্দু না হলে, এফ যদি এসি এর মধ্যবিন্দু না হলে মনে করি জি এসি এর মধ্য বিন্দু। তাহলে এখন এ এফ জি ত্রিভুজে আমরা কি লিখতে পারি, সেম ডিরেকশন এ ই যোগ ইজি, সেম ডিরেকশনের যোগফল ইকুয়াল ইনভার্স ডিরেকশন। তাহলে আমরা লিখতে পারবো কত, এ জি ইকুয়াল এ ই যোগ ই জি। আমরা যদি উভয়কে 2 দ্বারা গুণ করে নিই, 2AG 2AE 2EG 2 দ্বারা গুণ করে নিলাম। লক্ষ্য করো, জি যদি এসি এর মধ্যবিন্দু হয় তাহলে 2AG সমান কি হবে, এসি। ই যদি এবি এর মধ্যবিন্দু হয় তাহলে 2AE সমান কি হবে, এবি যোগ 2EG। লক্ষ্য করো, এসি ভেক্টর এই পাশে যদি আমি এবি ভেক্টর নিয়ে আসি ইকুয়াল টু ইজি ভেক্টর। তো এসি ভেক্টর কি দেখো তো, এ বি যোগ বিসি সমান এসি, তাই না? তাহলে এসি সমান কি হবে, এ বি যোগ বিসি ভেক্টর
এখানে আছে মাইনাসের এবি ভেক্টর টু ইজি ভেক্টর। কারণটা কি? এসি ভেক্টর ইকুয়াল এবি ভেক্টর যোগ বিসি ভেক্টর। তো এবি এবি কাটা কি হবে? বিসি ভেক্টর ইকুয়াল টু ইজি ভেক্টর। সুতরাং বিসি সমান্তরাল ইজি, তাই না? আচ্ছা, আমরা যদি একটু এই পাশে লিখে ফেলি, পেজটা না উল্টায়, আর কিন্তু বিসি সমান্তরাল ইএফ দেওয়া আছে। সুতরাং ইজি ও ইএফ অভিন্ন রেখা, অভিন্ন রেখা। সুতরাং জি ও এফ অভিন্ন বিন্দু। সুতরাং এফ তাহলে কি হবে? এসি এর মধ্য বিন্দু হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো আমরা ৮ প্রমাণ করি। ৮ কি বলছে একটু পড়ে নেই। প্রমাণ করো যে কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সামন্তরিক হয়। তাহলে আমরা একটা চতুর্ভুজ এঁকে নিই। আগে চতুর্ভুজটা এঁকে নেই। আমরা একটা চতুর্ভুজ এঁকে নিলাম। একটা চতুর্ভুজ এঁকে নিলাম। চতুর্ভুজের নাম কি? এ বি সি ডি। একটা চতুর্ভুজ এঁকে নিলাম। আমরা একটু ডিরেকশন দিয়ে দিই। চতুর্ভুজটা এঁকে নিলাম। কর্ণগুলো যোগ করি। কর্ণগুলো যোগ করে নেই। কর্ণগুলো যোগ করি। এখন দেখো, আমরা এটা প্রমাণ করব। তাহলে ধরি এবিসিডি চতুর্ভুজের কর্ণদ্বয় কত? এসি ও বিডি। এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক। এবিসিডি একটি সামান্তরিক। ধরি কোন
কোনো নির্দিষ্ট মূলবিন্দুর প্রেক্ষিতে এ বি সি ডি বিন্দুগুলো অবস্থান ভেক্টর স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি। তাহলে এ বি সি এবং ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে বি, সি এবং ডি। এসি এর মধ্যবিন্দু ও হয় ও বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? এ আর সি এর যোগফলের অর্ধেক, তাই না? এ প্লাস সি। আবার ডিবি এর মধ্যবিন্দু ও হয়, এই যে ডিবি এর মধ্যবিন্দু ও হয় ও বিন্দুর অবস্থান ভেক্টর কি লেখা যাবে? যেহেতু ডি এর অবস্থান ভেক্টর স্মল ডি, বি এর অবস্থান ভেক্টর স্মল বি, তাহলে হাফ বি প্লাস ডি। তাহলে উভয়ই একই ও বিন্দুর অবস্থান বলে ও বিন্দুর অবস্থান ভেক্টর বলে আমরা কি লিখতে পারি? হাফ এ প্লাস সি সমান হাফ বি প্লাস ডি। ওকে, তো বা হাফ কাটা যাবে ওই পক্ষ থেকে, এ ভেক্টর প্লাস সি ভেক্টর, বি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এখন দেখো তাহলে লেখা যাবে সি মাইনাস, এই পাশে যদি আমরা ডি ভেক্টরটা নিয়ে আসি, বি মাইনাস এ ভেক্টর। ওকে, এখন সি মাইনাস ডি ভেক্টর অ্যাকচুয়াল কত? সি মাইনাস ডি ভেক্টর ডিসি ভেক্টর। বি মাইনাস এ, যে বি মাইনাস এ হলো এ বি ভেক্টর। কিভাবে লিখছি এটা আমরা? দেখো এ থেকে বিতে গেছে, ইনিশিয়াল ভেক্টর এ আদি ভেক্টর, আর বি ভেক্টর হলো শেষ ভেক্টর, ফাইনাল ভেক্টর। তাহলে এ থেকে বি গেছে, এটাই আমরা বি মাইনাস এ। তাহলে সুতরাং এ বি সমান্তরাল ডিসি এবং এ বি ইকুয়াল ডিসি। তাহলে এ বি সি ডি একটি কি সমান্তরিক। আশা করি তোমরা এটা বুঝতে পারছো।
ডিয়ার স্টুডেন্ট, আমরা ভেক্টর 9 সলভ করব। তাহলে চলো ভেক্টর 9 একটু পড়ি। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল ও তাদের যোগফলের অর্ধেক। তাহলে আমরা লিখব, মনে করি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। তাহলে মনে করি এ বি সি ডি একটি কি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, ওকে। অসমান্তরাল বাহুদ্বয় কোনগুলা? এডি ও বিসি। অসমান্তরাল বাহুদ্বয় এডি, এডি আর বিসি দুইটা কিন্তু সমান্তরাল না, এডি ও বিসি। এর এডি বাহুর মধ্যবিন্দু ই আর বিসি বাহুর মধ্যবিন্দু এফ। তাহলে বাহুদ্বয় এডি ও বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ই এবং এফ। ইএফ যোগ করি, প্রমাণ করতে হবে যে ইএফ বাহু এ বি এবং সিডি বাহুর সমান্তরাল এবং ইএফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক। তাহলে এ বি যোগ ডিসি এর যোগফলের অর্ধেক, ইকুয়াল টু হাফ। প্রমাণ করতে হবে যে ইএফ বাহু এবি বাহুর সমান্তরাল এবং সিডি বাহুরও সমান্তরাল, এবং এই যে ইএফ ইকুয়াল হাফ এ বি প্লাস ডিসি এর অর্ধেক। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো ধরি কোনো নির্দিষ্ট মূলবিন্দুর প্রেক্ষিতে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল এ, স্মল বি, স্মল সি এবং স্মল ডি। তাহলে আমরা ই বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করি। ই বিন্দুর অবস্থান ভেক্টর, তো ই দেখো এই এডি এর মাস বরাবর আছে, হাফ এ প্লাস ডি। আবার এফ বিন্দুর অবস্থান ভেক্টর, এফ বিন্দুর অবস্থান ভেক্টর, তোমরা লক্ষ্য করে দেখো এফ কিন্তু বি এবং সি এর মাস বরাবর আছে, হাফ বি প্লাস সি। তো এখন দেখো আমরা কি লিখতে পারি, যে ইএফ যে ভেক্টর, এটা আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি এফ থেকে ই বিয়োগ হবে। তাহলে হাফ এফ এর মান হাফ বি প্লাস সি মাইনাস হাফ, এটা হবে এ প্লাস ডি। লক্ষ্য করো
তো EFটা কি হবে? EFটা হবে তাহলে হাফ বি প্লাস সি, হাফ কমন নিলে তাহলে মাইনাস এ প্লাস মাইনাস মাইনাসের ডি ভেক্টর। তো হাফ, আমরা যদি এখানে বি প্লাস বির সাথে যদি এ নেই ভেক্টর, আর এখানে আছে দেখো সি, আর এখানে আছে কি ভেক্টর? ডি ভেক্টর। তো হাফ দেখো বি মাইনাস এ, এটা কিন্তু অ্যাকচুয়ালি এ বি ভেক্টর। সি মাইনাস ডি অ্যাকচুয়ালি কত? ডিসি ভেক্টর। তুমি ইচ্ছা করলে লিখতে পারো যে এ বি সমান বি মাইনাস এ, আর ডিসি এটা হবে কি হবে? সি মাইনাস ডি অবস্থান ভেক্টর। এখন লক্ষ্য করো, এখন এই যে এ বি আর এই ডিসি সমান্তরাল বলে, এ বি ও ডিসি সমান্তরাল বলে, তাহলে এই দুইটা ভেক্টরের যোগফলও কিন্তু সমান্তরাল হবে। যোগফল বিয়োগফল এগুলো সবই কি হবে? এত ভেক্টরটিও এ বি ও ডিসি এর সমান্তরাল। এ বি ও ডিসি এর সমান্তরাল। তো এবং তো ইএফ যে আমাদের যে ভেক্টরটা পাইছি, যেটা ইএফ, যদি আমরা এটাকে মানটা নিতে চাই তাহলে উভয়পক্ষে পরম মান দিতে হবে। ভেক্টর তো ডিরেকশন, আমরা পরম মান চিহ্ন দিয়ে নিই। এবার এই পরম মান আর ভেক্টর চিহ্ন আমাদের ইএফ হয়ে যাবে হাফ এ বি, এটার পরম মান দিয়ে নিই, আর ডিসি তারও আমরা পরম মান দিয়ে নিই। তো কি হবে? হাফ এবি ভেক্টর আর ডিরেকশন হলো এবি, ডিসি ভেক্টর ডিরেকশন হলো ডিসি। তো সুতরাং ইএফ সমান্তরাল, এই যে ইএফ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি। এবং লক্ষ্য করো ইএফ কিন্তু আমরা প্রমাণ করছি কত? হাফ। ইএফ সমান কত? হাফ এবি প্লাস ডিসি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যে স্টুডেন্ট, আমরা এখন 10 নম্বর সলভ করব। তো 10 নম্বর ভেক্টর কি বলছে দেখি। 10 নম্বর বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল এবং বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক। সংযোগ সরলরেখার সমান্তরাল, বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক। আমি চিত্রটা এঁকে রাখছি প্রমাণ করার সুবিধার্থে। তো চলো এটা আমরা একটু প্রমাণ করি। মনে করি এবিসিডি একটি ট্রাপিজিয়াম। ধরি এবিসিডি একটি কি ট্রাপিজিয়াম। এবি ও ডিসি সমান্তরাল বাহু। এবি ও ডিসি কি বাহু? সমান্তরাল বাহু। এবি বাহুটা অফকোর্স বড় ডিসি বাহু থেকে ধরে নিলাম, এবং
এসি ও বিডি কোণের মধ্যবিন্দু যথাক্রমে এসি কোণের মধ্যবিন্দু ই এবং বিডি কোণের মধ্যবিন্দু এফ, এবং এসি ও বিডি কোণের মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। প্রমাণ করতে হবে যে এই যে ইএফ রেখা এ বি ও ডিসি এর সমান্তরাল। ইএফ রেখা এ বি ও ডিসি এর সমান্তরাল, এবং এই যে ইএফ কি বলছে? সমান্তরাল বাহুদের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক। তাহলে বিয়োগফলের অর্ধেক কত? যে এ বি আর ডিসি এর বিয়োগফলের অর্ধেক, হাফ এ বি এবং মাইনাস ডিসি। ধরি কোনো নির্দিষ্ট মূলবিন্দুর প্রেক্ষিতে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল এ, এটা স্মল বি, স্মল সি, এটা কত? স্মল ডি। তাহলে এ বি ভেক্টর কি হবে? এ বি ভেক্টর হবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এবং এই ডিসি ভেক্টর কত হবে? এবং ডিসি ভেক্টর হবে সি মাইনাস ডি ভেক্টর। আচ্ছা, এখানে দেখো এই ডিসি, এটা চিহ্নটা একটু উল্টো হয়ে গেছে, চিহ্নটা হবে এরকম। ডিসি ভেক্টর কি হবে? সি মাইনাস ডি ভেক্টর। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখন ই বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব। ই বিন্দুর অবস্থান ভেক্টর, এই তো এসি এর মধ্যবিন্দু, তাই না? তাহলে এসি এর মধ্যবিন্দু হলে তো হাফ এ প্লাস সি। তো এফ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? এফ তো এই ডিবি এর মধ্যবিন্দু, তাহলে হাফ বি প্লাস ডি। এখন আমরা দেখো আমরা কি করব। তো অ্যাকচুয়ালি ইএফটা কি? ই এফ ভেক্টর হবে, তো এফ ভেক্টরের মানটা কত? অবস্থান ভেক্টর হাফ বি প্লাস ডি মাইনাস হবে হাফ এ প্লাস সি। তো হাফ কমন নিলাম, তো বি প্লাস ডি মাইনাস এ ভেক্টর প্লাস মাইনাসের সি ভেক্টর। এখন দেখো আমরা যদি বির সাথে নিই বি মাইনাস এ ভেক্টর, আর এই ডি এর সাথে সি নেই। এখন দেখো হাফ বি মাইনাস এ কিন্তু এ বি ভেক্টর, কি ভেক্টর?
আর ডি মাইনাস সি কিন্তু হবে ডিসি ভেক্টর, ডি মাইনাস সি, তো সিডি ভেক্টর হবে। এটা আমরা লক্ষ্য করো, ডি মাইনাস সি আর এখানে হলো, তাহলে আমাদের এটা হলো, তো এ বি সিডি ভেক্টর কিন্তু লেখা যাবে ডিসি ভেক্টর, মাইনাস ডিসি ভেক্টর। কারণ কি? কারণ সিডি ভেক্টর সমান মাইনাস ডিসি ভেক্টর। ওকে, সুতরাং EF ভেক্টর অ্যাকচুয়ালি লেখা যাবে হাফ AB ভেক্টর মাইনাস DC ভেক্টর। এখন AB ও DC সমান্তরাল, AB ও DC কি সমান্তরাল। তাই না? আচ্ছা, AB ও DC ভেক্টর কি হবে? সমান্তরাল। এটা বিপরীতমুখী হবে চিহ্নটা, কিন্তু বিপরীতমুখী। সুতরাং AB আর DC ভেক্টরও AB ও DC এর সমান্তরাল, DC এর সমান্তরাল। এবং EF কি লেখা যাবে? EF লেখা যাবে হাফ, আমরা যদি এটা পরম মান নিয়ে নিই, পরম মান নিয়ে নিলাম, EF আর পরম মান আর আপনার ভেক্টর চিহ্ন কি হবে? EF, এটাকে যদি আমরা ভেক্টর চিহ্ন দিয়ে দিই, তো কি হবে? হাফ AB ভেক্টর আর পরম মান মিললে AB, DC ভেক্টর পরম মিললে DC। সুতরাং EF সমান্তরাল AB সমান্তরাল DC। এবং EF আমরা কি প্রমাণ করছি? EF সমান হাফ AB মাইনাস DC। আশা করি তোমরা ভেক্টরগুলো বুঝতে পারবে। যদি তোমরা সবটি অঙ্ক বুঝতে পারো তাহলে আমার মেধা এবং শ্রম সার্থক বলে মনে করবে। আবারও দেখা হবে কোনো এক অনলাইন ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।